বিষয়টি যেহেতু এসেছে, আমি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, আমি সেইটি কিছু উল্লেখ করতে চাই। আমি অত্যন্ত অশান্তিতে আছি। অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে। আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম। প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব মুখের বুলি মাত্র। শুধু আমি না, অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিল। সবার সঙ্গে শুধু ছলনা করা হয়েছে। যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে নোংরামি করেছে, এতগুলা মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। আমি আপনার কাছেই আসলে জানতে চাই, যেহেতু আপনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং যিনি ছিলেন তিনিও সেই একই সংগঠনের মুখপাত্র ছিলেন, আসলে তার এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন? যদিও আপনি বলেছেন যে এইগুলি মানে পাল্টা প্রশ্ন করেছেন যে তিনি কি কমিটমেন্ট রক্ষা করেছেন, আপনি কি বলবেন? দেখুন, একই কথা আরেকবার বলবো যে সংগঠনের প্রতি তার কমিটমেন্ট কতটুকু ছিল। তিনি লাস্টের লাইনটা কি বললেন আপনি আরেকবার একটু রিপিট করবেন? যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে নোংরামি করেছে এতগুলা মাস, অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। আমরাও তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র দায়িত্বটা প্রথম একটি নির্বাচন হয়নি, এখানে কনসেন্ট দেওয়া হয়েছিল 158 জন যে কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাদের সকলের ঐক্যমত্যের ভিত্তিতে তাকে হলো গিয়ে মুখপাত্র করা হয়েছিল। একজন মুখপাত্রের প্রধান দায়িত্ব কি? সে হলো গিয়ে মিডিয়াগুলো ফেস করবেন, তার নামে আমরা প্রেস রিলিজগুলো দেখতে পাবো। তিনি অফিসে থাকবেন, অফিসে থেকে সবার সাথে কথাবার্তা বলবেন, শহীদ আহতদের কাছে যাবেন, এবং হলো গিয়ে তিনি সবার সাথে কমিউনিকেশনটা রক্ষা করবেন। মুখপাত্রের মূল দায়িত্বটা আসলে এইটা। উনি কতটা কমিটি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে কয়েকশো কমিটি গেল, কয়টা কমিটির সাথে উনি এনগেজ? উনি কি ওনার যে চট্টগ্রামের কমিটি হয়েছে ওনার জেলা, সেটাকে তিনি উনি এনগেজ ছিলেন? উনি অফিসে কয়দিন সময় দিয়েছে? অফিসে তো প্রত্যেক দিন শত শত মানুষ আসতেন আমাদের এখানে, আহতরা, শহীদেরা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কমিটমেন্ট করেছিল আমাদের এই দরজা সবার জন্য ওপেন, আপনারা আসুন, আমরা আমাদের সাধ্যমতো আপনাকে সাহায্য করতে চেষ্টা করবো যাতে একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে পারি। তিনি নির্বাহী মিটিং করতেন না, এক্সিকিউটিভ মিটিং উপস্থিত থাকতেন না, অর্গানোগ্রামের মিটিং উপস্থিত থাকতেন না। এমনও ঘটনা ঘটেছে যে তাকে তো পাওয়া যেতই না। তিনি আসবেন বলেছেন, তারপরে তার জন্য অপেক্ষা করা হয়েছে গোটা মিটিং জুড়েই, তিনি আসেননি। তিনি কি করছেন? কোনো একটা এনজিওর কোনো একটা প্রোগ্রামে তিনি সেখানে বক্তৃতাবাজি করতে গিয়েছেন। সংগঠনের প্রতি কমিটমেন্ট যার নাই, সংগঠনকে হলো গিয়ে যিনি আসলে ইউজ করেছেন একটা ফেস তৈরি করার জন্য, সেই মানুষটা যখন এসে অভিযোগগুলো করে, তিনি এমনভাবে অভিযোগ করেছেন যেন হলো গিয়ে আমরা প্রচন্ড খারাপ মানুষ। আসলে সার্জিস একটি কথা বলেছেন যে তার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো নয়। সার্জিস আলমের ব্যক্তিগত মতামত। সার্জিস আলমের নিয়েও তো হলো গিয়ে অনেকগুলো কথাবার্তা রয়েছে, প্রত্যেকের জবাবগুলো দিচ্ছে। আমি আমার জায়গা থেকে বলছি, সেটি হলো গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারের ভিতরে আমার কেন আসতে হয়েছে? তিনি তো একটি মুখপাত্র, বাকিরা না হলে চলে গিয়েছেন। তিনি তো ওখানে অর্গানোগ্রামের একজন ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কয়েকদিনে কী চালাচ্ছেন? তিনি কতটুকু চালিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? তার যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা ক্যারি করার থাকতো, নিয়ত থাকতো, তিনি ওই জিনিসই ক্যারি করতেন। তাকে বারবার করে বলা হয়েছে আপনি ইলেকশনে আসুন। তাকে তো আমি তো সন্দেহ করি তাকে হলো গিয়ে নির্বাহী কমিটির যে মেম্বাররা যাদের ভোটে তিনি প্রস্তাবনা করেছিলেন যে সেল সম্পাদক, এক্সিকিউটিভ মেম্বার এবং হলো গিয়ে বাকি যারা হলো গিয়ে জেলা কমিটিরগুলো, জেলা এবং বিশ্ববিদ্যালয় কমিটির অর্গানোগ্রামদের নিয়ে হবে, নাকি শুধুমাত্র এক্সিকিউটিভ এবং সেল সম্পাদকদের নিয়ে হবে, নাকি শুধুমাত্র এক্সিকিউটিভের ভোটে হবে। তিনি নিজে প্রস্তাবনা করেছিলেন এক্সিকিউটিভের ভোটে হবে, এবং সেটাই পরবর্তীতে রেজলিউশন আকারে পাস হয়। পরবর্তীতে তাকে বারবার করে বলা হলো যে নির্বাচনের সময় আসতে, তিনি আসলেন না। এর কারণ তিনি জানতেন তিনি জিতবেন না। তার সাথে এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের সম্পর্কই গড়ে ওঠেনি। তিনি এক্সিকিউটিভ মেম্বারদের একজনের পুরুষ সহকর্মীর গায়ে হাত পর্যন্ত তুলেছেন তার মতের বিরুদ্ধে যায়। এই যে একটা ঘটনা, এই নানাবিধ ঘটনা ঘটেছে। আমি কখনো এগুলো বলতে চাইনি মিডিয়ায়। আমি আমাদের ব্যক্তিগত ব্যাপার, সংগঠনের ব্যক্তিগত ব্যাপার কোনোদিন বলবো না, বলিও না। আপনি নিজে একটা সংগঠন, একটা কাউন্সিলে ভোট দিতে এসেছেন, আপনি যে প্রস্তাবনা করেছেন যে কারা কারা এখানে কাউন্সিলর হবে, তারাই কাউন্সিলর হয়েছে। আপনি নিজেও সেখানের ভিতরে ভোটদাতাদের একজন। আপনি ভোট দিয়ে হলো গিয়ে একটি ছবিও আপলোড দিলেন সুন্দর হাসি মুখে। তারপর আপনার হুট করে বাসায় গিয়ে মনে হলো যে না, এখন তো একটু স্টানবাজি করা দরকার, আমি একটু স্টানবাজি করে আসি। এই যে মিডিয়ায় যাওয়ার যে একটা বাতিক,
আমি বলবো, তাকে আমরা শুরুতে বলেছিলাম মুখপাত্রের কাজ শুধু মিডিয়ায় যাওয়া না, কিন্তু তিনি এই কাজগুলো করেছেন। এনজিও বাদিতা বাদ দিয়ে উনি যদি সংগঠনে মনোযোগ দিতেন তাহলে উনি প্রেসিডেন্ট হতেন। উনি তো আমার সিনিয়র, উনি আমার বড় আপু, আমি ওনাকে নিয়ে এই কথাগুলো কোনোদিন বলতে চাইনি উনি যদি এই ধরনের নোংরামিটা না করতেন। কাউন্সিলে আপনি এসেছেন, উপস্থিত হয়েছেন, ভোট দিয়ে গেছেন, তারপর বাসায় গিয়ে মনে হলো যে যাই ওদেরকে একটু বদনাম করে দিয়ে আসে। মানে এইখানে মিডিয়ার সুযোগ হলে কেউ একটা লাইমলাইট পেলে যে এই ধরনের কার্যক্রম করে তোলার যে একটা চেষ্টা, এটাকে আমি বলবো যে হলো গিয়ে প্রবলেমেটিক। উনি নির্বাচন করার জন্য ওনাকে বারবার করে বলা হয়েছিল যে আপনি কাউন্সিলর হন, প্রেসিডেন্ট পদে আসেন, এখানে একটি ইলেকশন করেন, আপনি যেই প্রস্তাবনা দিচ্ছেন তারাই তো ভোটার হবেন, আপনি তাদের কাছে গিয়ে ভোট চান, কথা বলুন। তিনি ওখানের ভিতরে নির্বাচন করলেন না, নতুন। এবং তিনি আরেকটা বললেন যে আমি এখানের ভিতরে নাই। অনেকেই আমি মিডিয়াগুলোতে দেখেছিলাম তিনি নাকি মুখপাত্র পোস্ট থেকে পদত্যাগ করেছেন। নতুন কাউন্সিল হয়েছে, নতুন মুখপাত্র এসেছে, তিনি মুখপাত্রের পদই তো তার নাই, কি কোন পদত্যাগ করবেন? তিনি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন রয়েছেন, তিনি হয়তো এখন তো একজন সদস্য হিসেবে থাকবেন। সদস্য হিসেবে তার পদত্যাগপত্রটা জমা দেওয়ার কথা কার কাছে? আমাকে, এই সভাপতিকে বা সেক্রেটারিকে? আমরা কোনো পদত্যাগপত্র পাইনি, আমরা দেখেছি ফেসবুকে। সো এইগুলাই আর কি বললে আসলে অনেকগুলো কথা বলা যাবে। যে মানুষটা আসলে আমাদেরকে বলেছিল এসে যে সে আমাদের পলিটিক্সের সাথে অ্যালাইন করে না, সংগঠনের সাথে সে অ্যালাইন করে না। তাকে যখন বলা হয়েছিল যে আপনি কেন দূরে দূরে থাকেন, সংগঠনের সাথে অ্যালাইন করেন না, তিনি বলেন যে সংবিধান পরিবর্তন করার হলো গিয়ে তার পছন্দ না, আমরা প্রোক্লেমেশন দিচ্ছি, এই ঘটনা প্রোক্লেমেশন ঘোষণা করে আমরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবো, এগুলোর সাথে অ্যালাইন ফিল করেন না। এইরকম যদি হয়, তিনি তো একটা সংগঠন করেন, সংগঠনের নিয়ম হলো গিয়ে তার মতের সাথে মিলুক বা না মিলুক, সংগঠনের কালেকটিভ যে সিদ্ধান্ত, যে রেজুলেশনটা পাস হয়েছে তাকে সেটা বলতে হবে এবং সেটা অনুযায়ী কাজ করতে হবে। তিনি সাংগঠনিক ব্যক্তিই না, তিনি সংগঠনে এসেছেন, সংগঠন দিয়ে পরিচয় কামিয়েছেন। এখন হয়তো বা আমরা শুনতে পাচ্ছি তিনি ডাকসু করবেন, এই জন্যই হয়তো বা সিম্প্যাথি গেইন করা। আমি মনে করি যে তার এই কাজটা করা উচিত হয়নি। অ্যাটলিস্ট সংগঠনের সাথে, সংগঠনের নতুন যে নেতৃত্ব রয়েছে তার সাথে সহায়তা করা উচিত ছিল। আমি এই কথার জবাব কথা দিয়ে দিয়েছি, তবে আমি আহ্বান করছি, আপনি আমার বড় আপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনি একজন কেন্দ্রীয় নেতৃত্ব, নারী নেতৃত্বের মাঝে আপনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। চলেন আরও একবার একসাথে কাজ করি, এরকম কাদা ছড়াছড়ি বাদ দিয়ে। আমি তাকে আহ্বান করছি এবং আমি চাইবো, আমি আশা করবো তিনি এই আহ্বানে সাড়া দেবেন। ধন্যবাদ। জি, মোস্তফা কামাল ভাইয়ের কাছে